যে একটা উত্তেজনা চরম ভাবে বৈশ্বিক ভাবে, সেই জায়গা থেকে আপনি বাংলাদেশের ক্ষেত্রে কোন ধরনের আশঙ্কা করছেন, কি ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ শুধু শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব এখন যেভাবে পারস্পরিক কানেক্টেড, সেখানে যদি এই বিশ্ব অর্থনীতির কোথাও যদি সর্দি হয়, তাহলে বাংলাদেশে সেক্ষেত্রে জ্বর হয়, এটা বলা হয় থাকে আর কি। সেদিক থেকে বাংলাদেশ একটা আমদানি নির্ভর একটা দেশ, একই সঙ্গে কিন্তু রপ্তানি রপ্তানি নির্ভর। হ্যাঁ, কারণ রপ্তানি যতটুকু হয় আমাদের, সেটি কিন্তু আমদানি, যে জ্বালানি আমদানি হয় সেটা উৎপাদনে ব্যবহৃত হয়, তারপরে কিন্তু আমরা রপ্তানি করি। সুতরাং আমরা আমদানি রপ্তানি একই সঙ্গে রেমিটেন্স, হ্যাঁ, এই রেমিটেন্স এটা কিন্তু আমরা বিশেষ করে এই প্রভাবটা আমাদের একটু, আমি মনে করি যে ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রেমিটেন্সের বিষয়টা, কারণ আমাদের মধ্যপ্রাচ্যে কিন্তু অনেক আমাদের শ্রমিক কাজ করে, সেই সব দেশে যদি অস্থিতিশীলতা থাকে, তাহলে কিন্তু রেমিটেন্স প্রবাহটাও কমার সম্ভাবনা আছে। সবকিছু মিলে যুদ্ধ যদি দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত, ইরান বা ইসরায়েল, এই দুই দেশে তো আর আমাদের প্রবাসী ভাইয়েরা ওই দুই দেশে নাই, ওই দুই দেশে নাই, ওই দুই দেশের সাথে আমাদের বাণিজ্য তেমন একটা নেই। হ্যাঁ, সম্পর্ক তেমন একটা নেই। কিন্তু এই হরমুজ প্রণালীর কথা বলছি আমি। এই হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের এলপিজি, যেটা বলি আমরা, এলপিজি নির্ভর আমরা হয়ে গেছি। আমাদের শিল্প কারখানা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু জ্বালানির মধ্যে আমাদের এলপিজিটা আমাদের এখন ব্যাপক ব্যবহৃত হয়। সে জায়গায় কিন্তু আমরা 85% বা মোর দ্যান দিস আর কি, সেটা আমরা কিন্তু আমদানি করি এই হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি সেটি বন্ধ করে দেয় বা কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশ কিন্তু জ্বালানি সংকট বা জ্বালানির প্রাইসটা বেড়ে যাবে। একই সঙ্গে আমরা যে রপ্তানি করি, হরমুজ প্রণালী দিয়েও কিছু কিছু রপ্তানি করি, সেটাই সময় বেশি লাগবে, খরচ বাড়বে, এবং সে জায়গায় আমাদের অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আপনি হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় সে আশঙ্কা করছেন, আমি সে বিষয়ে আসছি। আগে একটু রেমিটেন্স প্রসঙ্গে আসি, যে ইরান এবং ইসরায়েলে তেমন কোনো প্রবাসী আমাদের নেই, কিন্তু আশপাশের রাষ্ট্রে যেমন ওমান, কাতার, এইসব রাষ্ট্রে রয়েছে। তো এই যুদ্ধের প্রভাব যদি পুরো মধ্যপ্রাচ্যে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তো সেখান থেকেই আমাদের প্রবাসীদেরকে ফিরিয়ে দেওয়ার বা তারা নিঃস্বেচ্ছায় চলে আসার একটা শঙ্কা রয়ে যায় কিনা, সেদিক থেকে আপনার রেমিটেন্সের বিষয়টা। শুধু চলে আসে না, আপনি যেটা বললেন যে আশেপাশে দেশগুলোর মধ্যে তো অস্থিরতা থাকবে, তো সেখানে শিল্প কারখানাগুলো ছাঁটাই করতে পারে, তাদেরকে কাজ কমিয়ে দিতে পারে, সবকিছু মিলে তাদের কিন্তু আর্নিংসটা কমে যাবে। তা আমাদের যে নির্ভরশীলতাটা রেমিটেন্সের উপর, সেই রেমিটেন্সের বড় অংশ আসছে কিন্তু মিডল ইস্ট থেকে। সেই মিডল ইস্টে যদি এরকম সমস্যা হয়, তাহলে তো আমাদের শ্রমিকরা রেমিটেন্স পাঠাতে পারবে না, বা পাঠালেও সেটা আগে পরিমাণটা আগের চেয়ে কমে যাবে। সুতরাং এই সংশয়ের জায়গাটা তো আমাদের থেকে গেছে, কারণ আমরা কিন্তু অন্যান্য দেশের তুলনায় আমরা মিডল ইস্ট নির্ভর আমরা রেমিটেন্সটা। সুতরাং যুদ্ধ কোনোভাবেই মানে কল্যাণ নিয়ে আসে না। সুতরাং রেমিটেন্সটা উপরেও আমি মনে করি যে ফরেন কারেন্সি নির্ভরশীল। সেখানে যদি আমরা একই সঙ্গে রেমিটেন্স কমে আবার আমদানি রপ্তানির উপর প্রভাব পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি খুব একটা মানে ভালো অবস্থার মধ্যে থাকবে বলে মনে হয় না। এবার আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিজ থেকে তুলছিলেন, যে হরমুজ প্রণালী দিয়ে যদি রপ্তানি বা আমদানি বন্ধ হয়ে যায়, যেমন বিশ্ব বাণিজ্যের তেলের কথা, জ্বালানি তেলের কথা যদি আমরা ধরি, তার প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়। তো সেটি বন্ধ করে দিলে শুধু এলএনজির উপরেই কি অভিঘাতটি আসবে, নাকি জ্বালানি তেল যেটি আমরা আমদানি করি? না, আমি বলি আমরা তো হরমুজ প্রণালী দিয়ে আমরা এলপিজি নিয়ে আসি, একই সঙ্গে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল কিন্তু আমরা 70% ক্রুড অয়েল এই সাউথ ইস্ট এশিয়াতে আসে হরমুজ প্রণালী দিয়ে টোটালে। সেখানে এর মধ্যে বাংলাদেশ আছে। সেখানে বাংলাদেশ যদিও পরিসংখ্যান খুব একটা স্পষ্ট পরিসংখ্যান না থাকলেও 10%-এর উপরে। সুতরাং এমনি কিন্তু আমরা এই জ্বালানির একটা সংকটে আছি, এবং জ্বালানি নিয়ে দাম বাড়া হচ্ছে, ব্যবসায়ীরা বারবারই এটাকে নিয়ে তারা কথা বলছে। সবকিছু মিলে কিন্তু আমরা বিশেষ করে আমদানি রপ্তানির জায়গাটাতে আমরা কিন্তু খুব একটা সংকটের মধ্যে পড়ে যাব, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। যদি জ্বালানি তেল আমদানি বন্ধই হয়ে যায় বা এলএনজি আমদানি বন্ধ হয়ে যায় ফর দ্য টাইম বিং, সেক্ষেত্রে মূল্যস্ফীতির উপর কি ধরনের অভিঘাত করতে পারে? এটা তো খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে যে আপনি যদি জ্বালানির প্রাইস বেড়ে যায় বিশ্ববাজারে, একই সঙ্গে যদি আপনার পরিবহন খরচটা বেড়ে যায়, তাহলে কিন্তু সেগুলো দেশের বাজারেও সেটা বাড়বে। বাড়লে যেসব শিল্প কারখানা এই জ্বালানি ব্যবহার করে,
গ্যাস ব্যবহার করে, তেল ব্যবহার করে, তাদের উৎপাদন খরচ বাড়বে। উৎপাদন খরচটা বাড়লে তার নিশ্চয়ই স্বাভাবিকভাবে সেসব দ্রব্যের দাম বেড়ে যাবে বাজারে, এবং আরেকটি উস্কে দেবে আমাদের মূল্যস্ফীতিকে। এটি কোনো বলার অপেক্ষা রাখে না। ইকোনমিক্স এর যে থিওরি আছে, থিওরিতেই একটা অন্যতম উৎপাদনের, সেখানে যদি তার দাম বেড়ে যায় সেটা গিয়ে পড়বে উৎপাদন খরচের উপরে। তো সুতরাং উৎপাদন খরচ বাড়লে দ্রব্যের দাম বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি আর এক ধাপ বাড়বে নিঃসন্দেহে। আমি একটু আপনার কাছে আগে একটু জেনে নেই যে এই মুহূর্তে রিজার্ভ কি পরিমাণ রয়েছে আমাদের। আমি গত কয়েকদিন আগে যেটা দেখিলাম, গ্রস আমাদের $26 বিলিয়ন আছে আমাদের রিজার্ভ। সুতরাং এবং যেটা 2021 সালে $48 বিলিয়ন ছিল, সেখানে আমাদের মোটামুটি ভাবে 3 মাস বা 3.5 মাস বা 4 মাসের আমাদের আমদানি রপ্তানি, বিশেষ করে আমদানির খরচটা হবে। এটা কিন্তু একটা মার্জিনাল, আমি মনে করি যে আরো বেশি থাকাটাই আমাদের জন্য নিরাপদ। আমি এই কারণেই জিজ্ঞেস করলাম, যেহেতু আমদানি বন্ধ হয়ে যাবে জ্বালানি তেল কিংবা এলএনজি, সেক্ষেত্রে আমাদের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে বা রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। প্রবাসীরা ছাঁটাই হতে পারে কিংবা তাদের কাজকর্ম না থাকতে পারে বা তারা ফিরে আসতে পারে। সেদিক থেকে এই যে রিজার্ভ, এই রিজার্ভের উপর কি ধরনের প্রভাব পড়বে? হ্যাঁ, রিজার্ভের উপরে চাপ পড়বে। যদি আমাদের জ্বালানি তেলের দাম বেড়ে যায়, তাহলে তো আমাদের সরকারকে ভর্তুকি দিতে হবে কিংবা এটা পেমেন্ট করতে হবে বেশি দামটা। সেটা করা মানে কি, তাদের তো চাপটা বাড়বে, ডলারের উপর চাপ বাড়বে। ডলারের চাপ বাড়লে তো আমরা এই রিজার্ভের উপর আমাদের হাত দিতে হবে। সুতরাং রিজার্ভের একটা চাপ পড়বে। একই সঙ্গে আমাদের খরচ বাড়ছে কিন্তু রিসিভ হচ্ছে কম, বিশেষ করে রেমিটেন্স কম আসবে। এমনও হতে পারে যে আমাদের রপ্তানিটা কমে যাবে। অনেক অনেক বায়াররা কি তাদের যে অর্ডারটা তারা প্রত্যাহার করে নেবে, যেহেতু সময় বেশি লাগবে বা উৎপাদন খরচ বাড়বে। নানান ধরনের বহুমুখী সমস্যাটা আমি 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 কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমাদের রপ্তানি আয় তো পুরোটাই বলতে গেলে নির্ভর করে গার্মেন্টস পণ্যের উপরে। আর হরমুজ প্রণালী বন্ধ করা হলে এর সঙ্গে কি এটা কোনো সম্পৃক্ততা রয়েছে? যে আচ্ছা, অবশ্যই সম্পর্ক আছে। কারণ দেখুন, হ্যাঁ, গার্মেন্টস একটা হলো আপনার ফিনিশ গুডসটা হরমুজ প্রণালী দিয়ে কিছু যায়, ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটি হচ্ছে যে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো, তো তাদের তো জ্বালানি লাগে, সেই জ্বালানিটা আসে থেকে ওই হরমুজ প্রণালী দিয়ে কিছু আসে। বিশেষ করে এলপিজি, অনেক ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু পুরোপুরি ভাবে এলপিজির উপরে নির্ভরশীল। এবং আমি দেখলাম এবার যে ঢাকার বাইরে জেলাগুলোতে এলপিজি দিয়ে তারা গাড়ি চালাচ্ছে। সুতরাং এলপিজির ব্যবহারটা বাংলাদেশে ব্যাপক হয়েছে। সেদিক থেকে বললেন যে গার্মেন্টস এর উৎপাদন খরচ বাড়বে, এবং শুধু তাই নয়, অনেক ছোট ছোট গার্মেন্টস কিন্তু তারা উৎপাদনটা চালু রাখতে মানে পারবে বলে মনে হয় না জ্বালানির সংকটে। একদিকে দাম বাড়বে, একদিকে সরবরাহটা বিঘ্ন হবে। সুতরাং আমাদের কিন্তু সেক্ষেত্রে রপ্তানিটা, আরএমজি রপ্তানির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে দেখেছি 2022 সালের পর থেকে যেভাবে পণ্য ঘাটতি দেখা দিল সরবরাহের ক্ষেত্রে, তারপর থেকে আমাদের পণ্য আমদানিতে ঘাটতি দেখা দিল। এর ফলশ্রুতিতে মূল্যস্ফীতি যেভাবে মানে মূল্যস্ফীতি চাপে আমরা পড়লাম, তার রেশ আমাদের অনেক দিন ধরে আমাদের উপরে প্রভাব ফেলেছে। এক্ষেত্রে সার্বিকভাবে নিত্য পণ্য বা অন্যান্য ক্ষেত্রে বাড়তি কোনো মূল্যস্ফীতির চাপ পড়বে কিনা? আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করি যে আমাদের যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, তখন কিন্তু আমরা বিশেষ করে খাদ্য পণ্যটা আমরা কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু এখন যদি জ্বালানিতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে হবে কি, এই বাংলাদেশে এই জ্বালানির কস্টটা বেড়ে যাবে কিংবা সংকট হবে। সংকট হলে উৎপাদন শুধু গার্মেন্টস তো না, যত কিছু উৎপাদন হয়, যত পণ্য উৎপাদন হয়, সবকিছুর উৎপাদন খরচ বেড়ে যাবে, শুধু খাদ্য না কিন্তু। সুতরাং ওই যুদ্ধ ছিল খাদ্য পণ্যের উপরে একটু মানে প্রভাব পড়েছে, আর এবারে পড়বে সব পণ্যের উপরে। জি, আমরা ওখান থেকে গম নিয়ে আসি, অনেক কিছু খাদ্য কিছু নিয়ে আসি, সার নিয়ে আসি, এগুলো বাইরে। কিন্তু জ্বালানিটা হচ্ছে মুখ্য। আমি মনে করি যে জ্বালানিটা হচ্ছে সবচেয়ে মুখ্য, এবং সারা বিশ্বে কিন্তু সবাই জ্বালানিটার উপরেই মানে নির্ভর করে। এবং জ্বালানি যখনই সমস্যা হয়, পুরো দেশের অর্থনীতি, পুরো বিশ্বের অর্থনীতি কিন্তু নাড়া দিয়ে ওঠে। বিশ্বব্যাংক তো ফোরকাস্টিং করেছে যে এবারে প্রবৃদ্ধি হবে বাংলাদেশের ক্ষেত্রে বিগত 20 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং এই কথাও তারা জানিয়েছে যে চলতি বছর দেশের চরম দরিদ্র মানুষের সংখ্যা 30 লাখ পর্যন্ত বেড়ে যেতে পারে। এখন ইরান ইসরায়েলের যে যুদ্ধের যদি তীব্রতা বাড়ে, সেক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিশ্বব্যাংকের এই ফোরকাস্টিং এর সঙ্গে আর কি ধরনের বাড়তি বোঝা চাপ হবে, অথবা আমাদের জন্য কি ভয়াবহতা নির্ভর করছে, মানে অপেক্ষা করছে? না, যেগুলো বিশ্বব্যাংক বলছে, কিংবা আমাদের কিছুদিন আগে আপনি জানেন যে
শ্বেতপত্রের যে প্রধান ছিলেন দেবপ্রিয়, উনিও বলছে যে অলরেডি কত কিছু আমাদের এই 8-9 মাসে প্রায় 30 লাখের মতো দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। পাশাপাশি যে যে 3.3 যেটা আপনি বললেন 21 বছর 20 বছরের মধ্যে এত কম প্রবৃদ্ধি কখনো হয়নি বা হয়, মানে সামনের দিকে আমরা অপেক্ষা করছি। প্রবৃদ্ধি কমা মানে হচ্ছে যে আপনার বিনিয়োগ হচ্ছে না। আপনি তারপরেও জানেন যে আমরা গত আলোচনায় আপনি বলেছিলাম যে এবার যে বিদেশি বিনিয়োগ শুধু দেশি বিনিয়োগ দুইটা বিনিয়োগে কিন্তু তলানিতে আছে। সুতরাং আপনার প্রবৃদ্ধি হবে কি দিয়ে যদি মানে বিনিয়োগ না হয়? আর বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে সামাজিক একটা অসন্তোষ কিন্তু মানে মাথাচাড়া দিবে। সবকিছু মিলে যে এবারকার যে সমস্যাটা, বিশেষ করে ইরান ইসরায়েলের যুদ্ধ, কতগুলো দিক থেকে আমাদের জ্বালানির সমস্যা, আমদানি রপ্তানি, একই সঙ্গে রেমিটেন্স এবং বিনিয়োগটা যদি আপনি এর সঙ্গে যোগ করেন তাহলে কিন্তু একটি, আমি মনে করি যে আমি ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি না, যে ভয়াবহ অবস্থা হওয়ার আমরা লক্ষণ দেখছি। বিশ্ব ব্যাংকও কিছুটা বলেছে, টার্গেট দিয়েছে, এবং আর অন্য সংস্থাও কিন্তু বলছে যে দুর্ভিক্ষ হওয়ার একটা সমস্যা আছে। পাশাপাশি যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা অন্য কিছু যদি প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে কিন্তু আমাদের আর একটু আমাদেরকে এইটাকে এগিয়ে নেবে আমি মনে করি। সবকিছু মিলিয়ে তাহলে আমাদের প্রস্তুতি নেওয়ার কিছু রয়েছে কি এখানে বাংলাদেশের ক্ষেত্রে? প্রস্তুতি, আমি বলি প্রস্তুতি আমার কাছে এখন মনে হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার কথা বলা এবং আমাদের জ্বালানিটা নিয়ে আরেকটু আমাদের মানে স্ট্যাটাসটা রিভিউ করা, এবং আমরা জ্বালানিটা কিভাবে আমরা বিকল্প কোনো পথ আছে কিনা, একই সঙ্গে আমাদের রিজার্ভ জ্বালানির যে মজুদ বাড়াতে হবে, বিকল্প সোর্স খুঁজতে হবে, সবকিছু মিলে একটা আমার মধ্যে মানে এক্সট্রা ফোকাস দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত বর্তমানে এই পরিস্থিতিটা। আমি কিছুক্ষণ আগে শুনলাম যে আমাদের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে অর্থ উপদেষ্টা নাকি বলছেন যে আমাদের কোনো সমস্যা হবে না তেমন। কিন্তু আমি কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে আমি কিন্তু সামনে দেখছি যে এখন শুধু রিক্সালাও কিন্তু বুঝতেছে যে এরকম যদি হয়, যদি তেলের দাম বেড়ে যায়, তেল বলতে তারা জ্বালানি বলতেছে, যদি বেড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হবে। একটা রিক্সালাও কিন্তু এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে আছে, যে তারা কিন্তু আজকাল এই মিডিয়ার কারণে তারা কিন্তু বেশ খবর টবর রাখে। তারা কিন্তু অর্থনীতি বোঝা লাগবে না তাদেরকে, তারাও কিন্তু প্রিডিকশন করছে যে সামনে বোধহয় ভয়াবহ দিন আসছে। এটা আজকের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন তিনি অভিজ্ঞ মানুষ। এরকম তিক্ত অভিজ্ঞতা তো আমাদের এর আগেও রয়েছে। যখন ভারত ট্রান্সশিপমেন্টের বিষয়টি বন্ধ করে দিল, তখন বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু দুদিন পরেই তিনি বললেন যে আমাদের মান্থলি ক্ষতি 2000 কোটি টাকার উপরে। তো সেই এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ হচ্ছে যে আমাদের এখন বিশেষ করে অর্থনীতির মতো মূল বিষয়, সেখানে আমাদের 4জন উপদেষ্টা আছে, ইভেন প্রধান উপদেষ্টা, তারাও কিন্তু ইকোনমিক্স এর সেই জাদ্রেল ইকোনমিক্স বলবো আমি। তাদের উপস্থিতিতে তাদের ইয়েতে যদি অর্থনীতি এই অবস্থা হয় তাহলে তো আমরা আর কোথায় যাব? সুতরাং আমি মনে হয় না যে তাদের মন্তব্য কোনো পরিসংখ্যান ভিত্তিক মন্তব্য দিচ্ছে কিনা আমি জানি না। এবং যেটা আপনি নিজেই বললেন যে তারপরের দিন বলছে যে আমাদের কি টাকা কত টাকা কি বলে খুব বেশি খরচ হবে। হ্যাঁ, সুতরাং আপনি ওখানে আপনি বিবেচনা করুন। আমরা আসলে বুঝতে পারছি না, আপনি যদি আপনার জায়গা থেকে বলেন যে সরকারের এগুলো কি উদাসীনতা, নাকি এক ধরনের বাইপাস করা, অ্যাভয়েড করা ইচ্ছাকৃত হবে, নাকি আমাদের দক্ষতার অভাব যারা সংশ্লিষ্ট অবস্থায় রয়েছে? না, আমি কিন্তু দক্ষতার অভাব বলি না, দক্ষতার অভাব আমি এখন যদি আপনি একটা সত্য কথাটা যদি আপনি বলেন তাহলে তো মানুষের মধ্যে একটা মেসেজ যাবে, মানুষ আরো কি বলবো অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। সে কারণে হয়তো কিছুটা বাইপাস করা হচ্ছে আমার মনে হয় আর কি। তা না হলে যে এই যে আমি তেলের হিসাবটার কথা বললাম, পরিসংখ্যান দিয়ে যদি আপনি বলি, তাহলে তো যে আমাদের তেমন কিছু ক্ষতি হবে না কথাটা তো আসলে যায় না, আমার কথা এই কথাটা যায় না। সুতরাং তেলের দাম বাড়লে পৃথিবীতে, আপনি ওপেকের মনে আছে এর আগের যে সংকটগুলো হয়েছে বিকজ অফ তেলের প্রাইস দিয়ে, বিশ্ব অর্থনীতিতে আমি বলবো বিশ্ব অর্থনীতি, আর বিশ্ব অর্থনীতি সমস্যা হলে বাংলাদেশ বোধ আগেই এফেক্টেড হয়। আপনার পরামর্শটা কি? আপনি তো নিজেই বলেন যে আমাদের জ্বালানির জন্য বিকল্প উৎসটা বের করে রাখা দরকার বা সেখানে যোগাযোগ রাখা দরকার। বিকল্প উৎসটা কি হতে পারে? এমনি তো আমরা হ্যাঁ, আমাদের এখানে পরিসংখ্যান গুলো রিভিউ করা দরকার যে আমরা কিরকম বাধা আমাদের আসতে পারে, সেই বাধাগুলোতে অন্যান্য দেশ থেকে যারা জ্বালানির রপ্তানি করে তাদের ওই সোর্স থেকে আনা উচিত, এবং আমাদের নবায়নযোগ্য, যেটা আমি বারবারই বলি আমরা, যে নবায়নযোগ্য যে জ্বালানি এটার উপর ফোকাস দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, এটা প্রায়োরিটি দেওয়া উচিত, দিয়ে আমাদের কোনো রকম একটি অবস্থার মধ্যে আমাদের থাকা আর কি। কারণ তা না হলে কিন্তু পুরোপুরি নির্ভরশীলতা আমাদের যে কোনো সময় সমস্যা হতে পারে, কিন্তু যে কোনো সমস্যা।
সুতরাং আমরা নিজে আমাদের কতটুকু স্বনির্ভরতা আছে সেটা কিন্তু বিবেচনায় নিয়ে আসা উচিত। আমার শেষ কোশ্চেন, মানে আপনি এলএনজি বা জ্বালানির ক্ষেত্রে বলছিলেন প্রবাসী যারা রয়েছে যদি আনফর্চুনেটলি তাদেরকে ছাঁটাই করা হয় বা তাদেরকে দেশে ফিরে আসতে হয়, সেই প্রবাসীদের জন্য বা আমাদের কি করণীয় রয়েছে বা আপনার কোনো পরামর্শ সরকারের উদ্দেশ্যে রয়েছে কিনা? প্রথম পরামর্শ হচ্ছে প্রবাসীরা যেন অন্ততপক্ষে তাদের জন্য কোনো ধরনের মানে কি বলবো ওটাকে, যে প্যানিক যেন তৈরি না হয় তাদের কাছে, তারা যেন মোটামুটি ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে, এবং এর পাশাপাশি ওইসব দেশের যে আমাদের যে প্রতিনিধি আছে, বিশেষ করে দূত বা অ্যাম্বাসেডর যারা আছে, তাদেরকে এটা আমাদের অন্ততপক্ষে যেসব জায়গায় চাকরি করে সব জায়গায় যোগাযোগ করে তাদের জন্য কোনো রকম বিপদে না পড়ে সেই চেষ্টা করা উচিত। এবং বিকল্প অন্যান্য দেশ আরো আমরা শ্রমিক পাঠাতে পারি কিনা সেটা দেখা উচিত, দক্ষ শ্রমিক তৈরি করে সেসব দেশে পাঠানো উচিত। শুধুমাত্র আমরা এই 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 মধ্যপ্রাচ্য নির্ভর মানে শ্রমিক পাঠানো থেকে আমরা অন্যান্য বিকল্পগুলো বুঝতে পারি। এর জন্য দরকার একটা ব্যাপক গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার। অনেক ধন্যবাদ অধ্যাপক আনোয়ার ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধবে কি বাঁধবে না তেমন একটি অনিশ্চয়তার মধ্যে বা একটি সন্দেহ দ্বন্দ্বের মধ্যে না থেকে আমাদেরকে নেগেটিভটি ধরে রেখে নিশ্চয়ই সরকারের অনেক কিছু করার রয়েছে, যেটি অধ্যাপক আনোয়ার ইসলাম বলার চেষ্টা করছিলেন। অবশ্যই আমরা চাইবো যে এরকম কোনো সংঘাত বা যুদ্ধের দিকে পুরো বিশ্বে জড়িয়ে না পড়ুক, সেটুকু নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতেই পারি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।